আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিশ্রবণ ও প্রচ্ছদ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি দেওয়া আছে। তো তোমাদের এই যে দেখো একটা গাছ, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে এই কালারটা নেওয়ার পর একটু ডাবল করে দিই, এই যে বন্ধ করে দিই। তারপরে দেখো এতটুকু অংশ আমাদের কি মাটিতে থাকে, এতটুকু অংশ মাটিতে থাকে। আর এই যে এতটুকু অংশ, এই যে দেখো আমি যদি একটু মার্ক করে দিই, এতটুকু অংশ বাইরে, এই যে বাইরে থাকে। আর হলো এতটুকু অংশ মাটির নিচে থাকে, মাটির নিচে এতটুকু অংশ। তো তারপরে কি, এই যে দেখো এতটুকু আমাদের বোঝার সুবিধাতে আমাদের এই যে উপরের অংশ দেখিয়ে দিয়েছে। তো আমরা যখন এই দেখো মূল থেকে পাতার পানির ঊর্ধ্বগমন, আর এটা অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ। তো দেখো আমরা যখন এটা এতটুকু তো আমাদের মাটির স্তর, এই যে দেখো এতটুকু আমাদের মাটির স্তর, তখন আমরা যখন এখান থেকে আমরা পানি দেব তখন কিন্তু এটা এই পর্যায়ে যে শোষণ করবে, অর্থাৎ মাটিতে যাবে, মাটির নিচে। তারপরে এই যে দেখো আমাদের যে আছে শিরা উপশিরা বা শেকড় যাই বলি, এরা কিন্তু পানিটা শোষণ করে এই উদ্ভিদটাকে বড় করবে। আর এই যে পানিটা শোষণ করে উদ্ভিদ বড় হয়েছে, তারপরে সেই পানিটা আবার কিছু সংখ্যক পানি তারা আবার এই যে বাতাসে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো তারপরে এখানে দেওয়া আছে প্রশোধনের কারণে পানি বাষ্পকারে ব্যাপনের দ্বারা পাতা থেকে বাইরে নির্গমন। তো এখানে তারপর আমি দেখি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে যে লেখাগুলো আছে, উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি, অর্থাৎ উদ্ভিদ যে তার মূল, কাণ্ড, শাখা ইত্যাদি আছে, সেখান থেকে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। তো তারপরে কি করে, এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। অর্থাৎ আমরা যখন পানি তাদের শিকড়ে দিই তখন তারা এটা গ্রহণ করে বড় হয়ে যে পানিটা অবশিষ্ট থাকে সেটা পাতা থেকে আবার বাইরে, অর্থাৎ বায়ুতে ছেড়ে দেয়। আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে। তো তারপরে কি বলা হয়েছে, উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেনের গ্যাস ত্যাগ, দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ, ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেওয়া ব্যাপন, অভিস্রাবণ, শোষণ, পরিবহন ও প্রসাধনের মাধ্যমে ঘটে। মানে এই যে প্রক্রিয়াটা তোমাদের আমি বললাম, যে এরকম পানি দেওয়া, আবার এখান থেকে গ্রহণ করে বড় হওয়া, আবার সেটা বায়ুতে ছেড়ে দেওয়া, এটা কিসের মাধ্যমে হয়? ব্যাপন, শোষণ, অভিস্রাবণ, তারপর প্রসাধনের মাধ্যমে হয়। তো তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, তো পার্ট 1 ও পার্ট 2 আমরা কি ব্যাপন নিয়ে আলোচনা পাচ্ছি। এই অধ্যায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ব্যাপনে কি বলা হয়েছে, আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত। তো দেখো সব পদার্থ মানে প্রত্যেকটা পদার্থই কিন্তু কিছু কিছু ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। যেমন আমরা যে টেবিল, চেয়ার বা বসি, এরাও কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে এত বড় একটা ধারণ ক্ষমতা হয়েছে তাদের। তো তারপরে কি বলা হয়েছে, এ অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। তো আমি কিন্তু এটা জড় বস্তুর একটা উদাহরণ দিলাম। আর তোমাদের যে পানি, তারপরে বরফ, তারপর আমি একটা যেমন একটা পানি দিয়েই বোঝাই, যখন একটা বস্তু কি বরফ থাকে তখন এই পানিটা কিন্তু কঠিন অবস্থা, ওইটা তরল অবস্থা, মানে আমরা পানি যেটা আমরা পান করি। আর যেটা বাষ্প, যেটা আমরা যদি তাপ দিই তাহলে আমাদের এটা কি বাষ্পে পরিণত হবে, এটা পানির তৃতীয় অর্থাৎ বাষ্পীভূত অবস্থা। তো এখানে কি বলা হয়েছে, তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় আর কঠিনের ক্ষেত্রে একটু কম হয়। এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। অনুরূপ এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে। তো ব্যাপন কাকে বলে? এই যে প্রক্রিয়ায় চলতে থাকে যতক্ষণ অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়, মানে যে যা আছে আমাদের তো ওয়াল, এটাকেই ব্যাপন বলে। তো ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়। তো ব্যাপন প্রক্রিয়ার পদার্থের অণু পরমাণুর গতিশক্তির কারণে এক ধরনের চাপ সৃষ্টি হয়,
যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয়। অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। তো ব্যাপন বন্ধ হয় কখন? যখন অণুগুলোর ঘনত্ব সমান হয়ে যায় তখনই মাত্র আমাদের কি ব্যাপনটা বন্ধ হয়ে যায় বা পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। তারপর আমরা অন্য পৃষ্ঠায় দেখি কি বলা হয়েছে। এই দেখো, আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাচ্ছি একটা ছেলে এখানে দাঁড়িয়ে কি যেন একটা করছে। এটা হলো সেন্টার ব্যাপন, মানে একটা জিনিস করছে সে কি করছে সেটা এখানে বলা হয়েছে। ব্যাপন কি তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায়। পরীক্ষাবন্ধ তথ্যের ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান পাওয়া যায়। নিচে ব্যাপন প্রক্রিয়ার কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো। এই দেখো, এটা হলো প্রথম পদ্ধতি, 1 নম্বর পরীক্ষা এটা। এই দেখো কয়েকটা জিনিস দেওয়া আছে, বোতলের মধ্যে ঘন পানি, হালকা পানি, তুতের কেলাস, এগুলো দেওয়া থাকে। তো পরে আমরা পড়তে জানবো। ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশেই দেখা যায়, যেমন ঘরে সেন্ট বা আতর ছড়ালে বা ধূপ জ্বালালে সমস্ত ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে। এটা সত্যি কথা, যখন কেউ সেন্ট বা আতর মাখে তখন কিন্তু ঘরে সুবাস ছড়িয়ে পড়ে। এটি ব্যাপনের কারণে ঘটে। এটি কিসের কারণে ঘটে? এটি ব্যাপনের কারণে ঘটে। ধূপের ধোঁয়া ও সেন্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব সম্পন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তো তারপরে কি দেওয়া আছে? তাই সমস্ত ঘর সুবাসে ভরে যায়। তো কিসের জন্য সুবাসে ভরে যায়? এখানে কি বলা হয়েছে? ধূপের ধোঁয়া বা সেন্টের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন, মানে অনেক ঘনত্বপূর্ণ সম্পন্ন, এজন্য ঘরের কম ঘনত্ব সম্পন্ন স্থানে তারা ছড়িয়ে পড়তে পারে এবং ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে। তো তারপরে কি বলা হয়েছে? কাজ, পানিতে তুতের ব্যাপন প্রক্রিয়ায় পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: তুতে, বিকার, পানি। তো আমাদের কি কি লাগবে পরীক্ষাটা করার জন্য? লাগবে হলো তুতে লাগবে, বিকার লাগবে আর পানি লাগবে। পদ্ধতি: কিছু পরিমাণ তুতে বিকারের পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করো। তুতে পানিতে দ্রবীভূত হবে এবং সমস্ত পানির রং তুতের রং ধারণ করবে। কেন এমন হলো ব্যাখ্যা করো। পরিশেষে আমাদের চারপাশে সংগঠিত বিভিন্ন ব্যাপন ক্রিয়ার তালিকা তৈরি করো। ব্যাপনের কিন্তু একটা তালিকা করতে বলেছে, এটা তোমাদের বন্ধু বা শিক্ষার্থীদের কাছ থেকে তোমরা করে নিবা একসাথে হয়ে দলগতভাবে, এটা কাজ কিছুর একটা। তো তারপরে বলা হয়েছে ব্যাপনের গুরুত্ব। জীবের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তো আমাদের যেমন উদ্ভিদ একটা গাছ দিয়েই বোঝায়, উদ্ভিদ কিন্তু মানে গাছটা কিন্তু কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যেটা আমরা অর্থাৎ প্রাণীরা গ্রহণ করে এই অক্সিজেন। এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হয়। তো এই যে দেখো, এই যে কাজটা সম্পূর্ণ হলো, এই যে কার্বন ডাই অক্সাইড সে নিচ্ছে এবং অক্সিজেন আমাদেরকে দিচ্ছে, এই কাজটা যে সম্পূর্ণ হলো এটা ব্যাপন দ্বারা সম্পূর্ণ হলো। জীবকোষে শোষণের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। তারপরে কি বলা হয়েছে? ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন কি করে? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ও রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন করে এবং লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়। তো তারপরে কি আছে? অভিস্রাবণ। অভিস্রাবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ে ধারণা দরকার তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বিশিষ্ট জানা। পর্দাকে সাধারণভাবে 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পর্দা যে জিনিসটা তাকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়, যেমন অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা ও অর্ধভেদ্য পর্দা। তো অর্ধভেদ্য পর্দা কি?
যে পর্দা দিয়ে দ্রব উভয় প্রকার দ্রবণের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে। তো অভেদ্য পর্দা কাকে বলে যদি বলে তো এতটুকু লিখে দিবা, তাহলে হবে। তারপর কি বলা আছে, যেমন পলিথিন, কিউটিন যুক্ত কোষ প্রাচীর ইত্যাদি। তারপরে ভেদ্য পর্দা কি বলা হয়েছে, যে পর্দা দিয়ে দ্রব উভয়েরই অণু সহজে চলাচল করে তাকে ভেদ্য পর্দা বলে, যেমন কোষ প্রাচীর। তারপরে কি দেওয়া আছে, তারপরে হলো অর্ধভেদ্য পর্দা, অনেক দেওয়া আছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। পরের ভিডিওতে আমরা এই যে দেখো অর্ধভেদ্য পর্দা নিয়ে একটা অনেক বড় একটা আলোচনা করব, যাতে তোমরা এই যে অর্ধভেদ্য পর্দা, অপভেদ্য পর্দা, ভেদ্য পর্দা সম্পর্কে তোমরা বুঝতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।